হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা রিভিজিট করব সৃজিত মুখার্জির সিনেমা রাজকাহিনী। এই সিনেমাটা দেখার বা রিভিউ করার আমার কোনো প্ল্যান ছিল না অ্যাকচুয়ালিতে। গতকাল অনেক দিন বাদে হইচইটা চালিয়েছিলাম, তো তখন এই সিনেমাটা ফিডে এলো, ভাবলাম দেখি। আমার খুবই পছন্দের সিনেমা, সৃজিত মুখার্জির বেস্ট তিনটে সিনেমার নাম বলতে গেলে আমার কিন্তু রাজকাহিনী থাকবে। বাট রিসেন্ট কয়েক বছরে আমার সিনেমাটা দেখা হয়নি, তাই সিনেমাটা দেখলাম। এবং সিনেমাটা ছোটবেলায় দেখেছিলাম, 2015 সালে সিনেমাটা রিলিজ করেছিল। এবং সৃজিত মুখার্জির যে গোল্ডেন রানটা ছিল 2010 থেকে 2017 অব্দি, যখন জেনুইনলি সৃজিতদা কিছু ভালো সিনেমা বানিয়েছিলেন, তার মধ্যে আসছে। এবং যেহেতু আমি এখন বড় হয়ে গেছি, আরো ম্যাচিওরিটি বেড়েছে, দুটো জিনিস সম্পর্কে আরো জেনেছি, এই সিনেমাটা না, ইন হাইন্ডসাইট দিস মুভি লুকস বেটার। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি। এবং এই সিনেমাটা না একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিল করে, সেটা হচ্ছে দ্য হররস অফ পার্টিশন। আমাদের ইতিহাসে যে জিনিসটা পড়ানো হয় খুব লিনিয়ার ওয়েতে, যেটাকে ন্যারেটিভ হিস্ট্রি বলে, যে ব্রিটিশরা আমাদের 200 বছর শাসন করেছিল, অত্যাচার করেছিল, তারপরে স্বাধীনতা সংগ্রামীরা আসছে, তারা বিপ্লব করছে, ব্রিটিশরা পালিয়ে যাচ্ছে, ভারত স্বাধীন হচ্ছে, পাকিস্তান তৈরি হচ্ছে, এন্ড অফ স্টোরি। অ্যাকচুয়ালিতে সেটা ছিল না। পার্টিশন জিনিসটা কতটা ভয়ঙ্কর, সেই জিনিসটা আমাদের হিস্ট্রিতে হোয়াইট ওয়াশ করে দেওয়া হয়। এবং এটা কালেকটিভ ট্রমার হোয়াইট ওয়াশ। এটা ওই রাজকুমার হিরানি সঞ্জুতে যেটা করেছিল, সঞ্জয় দত্তের জীবনের কুকীর্তিগুলোকে হোয়াইট ওয়াশ, এটা সেরকম নয়। পার্টিশনের সময় যে জিনিসগুলো হয়েছিল সেগুলো এতটাই ভয়ঙ্কর যে অ্যাজ আ কালেকটিভ ট্রমা মানুষ এগুলোকে ভুলে যেতে চায়। আমরা খুব খারাপ স্মৃতি মনে করতে চাই না। দেখুন, ব্রিটিশ শাসনকাল ভারতবর্ষের জন্য ভয়াবহ ছিল। ব্রিটিশরা আমাদের উপরে অকথ্য অত্যাচার করেছে, অসংখ্য মানুষ মারা গেছে। তারা আর্টিফিশিয়ালি ফ্যামিন ইঞ্জিনিয়ার করে, ম্যানমেড ফ্যামিন, যেটা ন্যাচারাল কারণে হচ্ছে না, যেটা 1942-এর মন্বন্তর, অসংখ্য মানুষ তারা মেরেছে। বাট ব্রিটিশদের চলে যাওয়ার আগে, মানে মোটামুটি 1946 থেকে, ক্যালকাটা কিলিং যখন থেকে হচ্ছে, কলকাতায় যখন রায়ট হচ্ছে, সোহরাওয়ার্দী, গোপাল পাঁঠা এদের, এবং তারপরে নোয়াখালী, তারপরে বিহার, জম্মুতে হচ্ছে, দেশভাগ এবং দেশভাগের পরের কয়েক মাস অবধি এই যে ফেজটা ছিল, স্বাধীনতার ঠিক আগে থেকে স্বাধীনতার ঠিক পর, মানে যখন পার্টিশনটা এফেক্ট নেওয়া শুরু করছে, সেটা ভারতবর্ষের সব থেকে ভয়ানক সময় ছিল। মানে তা হররস। অ্যাকচুয়ালিতে যে বডি কাউন্ট কত, কেউ বলে 50 লাখ মানুষ মারা গেছে, কেউ বলে 1 কোটি মানুষও মারা গেছে, এই অবধি যায়, কেউ কেউ বলে তারও বেশি। ভয়াবহ ব্যাপার। আমরা গল্প শুনেছি পার্টিশন গোস্ট ট্রেনের, যে একটা ট্রেন আসছে, হাজার হাজার, ভারতবর্ষের ট্রেন তো আপনারা দেখেছেন কত লোক থাকে, একটা মানুষ বেঁচে নেই। মহিলাদের সাথে কি পরিমাণে ব্রুটালিটি হয়েছিল, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ ওমেন্স ওয়ার রেপ। এবং তার সাথে সাথে আরো যা যা হয়েছিল এখানে আমি বলতেও পারবো না। এর থেকে ভয়ঙ্কর অ্যাট্রসিটির সময় ব্রিটিশ পিরিয়ডেও ছিল না। ব্রিটিশ ওয়ার হরিবেল, তারা ভারতবর্ষে অনেক অত্যাচার করেছিল, বাট এই পার্টিশন সময় যে ভায়োলেন্সটা আমরা দেখেছিলাম, সেই ভায়োলেন্সটা ভারতবর্ষ আগে কোনোদিন দেখেনি, এবং থ্যাঙ্কফুলি পরেও দেখবে না। এবং এই সিনেমাটা ফান্ডামেন্টালি ওই জায়গাটাতে, ওই যে সেন্সিটিভ জায়গাটা, ওই যে পার্টিশনের সময়ের ভায়োলেন্স, ওই দগদগে ঘাটায় হিট করে। এবং কাদের গল্প বলছে? মহিলাদের গল্প বলছে। আমি বারবার করেই বলেছি যে যখনই কোনো সোসাইটিতে ডিকে হয়, সোসাইটিতে কোনো খারাপ জিনিস ঢোকে, সোসাইটির মরাল কোলাপস ঘটে, মরাল ডিকে ঘটে, প্রথম ভিকটিম হয় মহিলারা। তার পেছনে সেক্সুয়াল কারণ আছে, অনেক কারণ আছে, প্রথম ভিকটিম হয় কিন্তু মহিলারা। ইভেনচুয়ালি সবাই ভিকটিম হয়, বাট দ্য ফার্স্ট ইন লাইন্স আর উওম্যান। এখানে কিন্তু মহিলাদের গল্প বলা হচ্ছে। আপনারা প্রত্যেকটা চরিত্র দেখুন, তারা কিন্তু ভিকটিম। এবং তারা কারা? তারা হচ্ছে পতিতা, তারা প্রস্টিটিউট। তো তারা ডাবলি মার্জিনালাইজড। এমন একটা সোসাইটি যেখানে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, তো তারা অলরেডি একটা টার্গেট অ্যাজ আ ওম্যান, তার উপরে তারা মার্জিনালাইজড বিকজ অফ দেয়ার প্রফেশন। এবং এখানে কিন্তু প্রস্টিটিউশনকে গ্ল্যামারাইজ করা হয়নি। মানে আমরা যেটা একটা সঞ্জয় লীলা ভানসালির ক্ষেত্রে দেখি, একটা গ্ল্যামারাইজেশন, গ্ল্যামারাইজেশনও না, এটা ফেটিসাইজেশন, যে একটা প্রস্টিটিউশনকে ফেটিসাইজ করা হচ্ছে, সেটা কিন্তু নয়।
এখানে প্রস্টিটিউশনটাকে ভীষণভাবে সার্ভাইভালের সাথে দেখানো হয়েছে, যে এই যে প্রত্যেকটা নারী, প্রিয়াঙ্কা সরকার, পার্নো মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্ত, আরো যারা ছিল, প্রত্যেকেই কিন্তু দে আর ভিকটিম অফ দেয়ার সিচুয়েশন। তারা লাইফে আগে অন্য জায়গায় ছিল, তারপরে সিচুয়েশন খারাপ হচ্ছে, তাদের পেটের দায় এটা করতে হচ্ছে। কয়েক বছর আগে নিউজ এসেছিল না যে পিএইচডি করে সে ডোমের চাকরিতে অ্যাপ্লাই করছে, কাইন্ড অফ সেম। তো কাদের গল্প বলছে? ডাবলি মার্জিনালাইজড মানুষদের গল্প বলছে, যে এমন একটা সোসাইটি যেখানে পার্টিশন চলছে, কোনো ল অ্যান্ড অর্ডার নেই, এবং ওমেন আর টার্গেটস এনিওয়ে, এবং পার্টিশনের সময় মহিলাদের সাথে যা যা হয়েছিল সেটা বলার কথা নয়, এবং তার উপরে বিকজ অফ দেয়ার প্রস্টিটিউট তারা ডাবলি মার্জিনালাইজড। এবং এই সিনেমাটা কিন্তু ফেমিনিস্ট খুব সাটেল ওয়েতে। এই সিনেমাটার মধ্যে কিন্তু কোনো বক্তব্য বা কোনো আইডিওলজি পেডেল করা নেই যে এই আইডিওলজিটা তোমায় খেতে হবে, যেটা আমার ফান্ডামেন্টালি প্রবলেম ছিল হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই এর সাথে। এখানে কিন্তু দিস আর ভেরি রিয়েল ক্যারেক্টার্স পুট ইন আ সিচুয়েশন। এম্পাওয়ারমেন্টটা এখান থেকে আসছে, এম্পাওয়ারমেন্টটা কিন্তু কোনো আইডিওলজি পেডেল করে আসছে না। তাদের এই যে পরিস্থিতিতে কয়েকটা মহিলা কতটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে কৌশিক সেনের ক্যারেক্টারটা এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা, তাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়েছে। তারা ছোটবেলার বন্ধু, কিন্তু যেহেতু কমিউনাল লাইনে এই রকম ভয়াবহতা হচ্ছে, তারা ক্রিয়েট করে দিচ্ছে। তারা কাইন্ড অফ শাশ্বত চট্টোপাধ্যায় ইন্ডিয়া, কৌশিক সেন পাকিস্তান, তারা সেই জিনিসটাকে এমবডি করছে। একসাথে যারা খেত, একটা সময় একই পাড়ায় থাকতো, হয়তো একসাথে সেলিব্রেট করেছে, আজকে তারা একে অপরকে মারছে, কাটছে। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই সিনেমাটা সব থেকে বড় হাইলাইট, যে কারণে এই সিনেমাটা এত বেশি ইমোশনালি হিট করে, সেটা অবশ্যই যিশু সেনগুপ্তের পারফরমেন্স। যিশু সেনগুপ্তের ক্যারেক্টার যেটা ছিল কবির, যে দাঙ্গা বাঁধায়, লোককে গিয়ে অ্যাটাক করে, খুন জখম ধর্ষণ করে, ক্যারেক্টারটা স্ক্রিন টাইম বেশি নয়, এক্সটেন্ডেড ক্যামিওই বলা যায়। ভয়ঙ্কর ক্যারেক্টার, মানে ওই ক্যারেক্টারটার জন্যই এতটা বেশি হিট করে এই যে সিনেমাটা, এতটা বেশি ইমোশনালি হিট করে কোভিড ক্যারেক্টারটার জন্যই। এবং যিশু সেনগুপ্তের এটা কাইন্ড অফ একটা টার্নিং পয়েন্ট ছিল। যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি মানে তার কেরিয়ারটা খুব ইন্টারেস্টিং। আপনারা যদি দেখেন, এই কোভিড ক্যারেক্টারটা আসছে রাজকাহিনী সিনেমাটা, মানে যিশু সেনগুপ্তের অনেকটা কেরিয়ার পেরিয়ে যাওয়ার পরে। যিশু সেনগুপ্ত স্টার্ট করছে লেট 90s-এ, ওই চৈতন্য মহাপ্রভু সিরিয়াল যেটা হতো সেটা খুব পপুলার হচ্ছে, টেলিভিশনে যিশু সেনগুপ্ত স্টার হচ্ছে। তারপরে সিনেমায় জয়েন করছে, এবং জয়েন করার পরে একটা ফেজ যিশু সেনগুপ্তের যাচ্ছে যেখানে হিরোর ভাই, সেকেন্ড লিড এগুলো করছে। তারপরে একটা ফেজ আসছে যখন যিশু সেনগুপ্ত লিড রোল তো করছে, বাট সেগুলো বক্স অফিসে ওয়ার্ক করছে না, এবং এরকম ন্যারেটিভ তৈরি হচ্ছে যে যিশু সেনগুপ্ত অপয়া, যিশু সেনগুপ্তকে হিরো নিলে সিনেমা চলবে না, এরকম ন্যারেটিভ তৈরি হচ্ছে। তারপরে যিশু সেনগুপ্ত অঞ্জন দত্তের সাথে কাজ করছে, ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করছে। এই যে জোনটায়, এই আরবান বেসড একটু আর্ট ঘরানার ফিল্মে যে জায়গা তৈরি করছে, তারপরে আসছে কোভিড, অনেকটা জার্নি পেরিয়ে, এবং ক্যারেক্টারটা ভয়ঙ্কর। মানে এই যে পার্টিশনের যত খারাপ দিক ছিল, মানুষে মানুষে বিদ্বেষ, ভায়োলেন্স এগেনস্ট ওমেন, এক্সপ্লয়টেশন, পার্টিশনের প্রত্যেকটা খারাপ দিকের হিউম্যান নেচারের ডার্কেস্ট সাইডগুলোর ফিজিক্যাল এমবডিমেন্ট হচ্ছে কোভিড। এবং এই যে ক্যারেক্টারটা ছিল, এইরকম লোক কিন্তু জেনুইনলি ছিল পার্টিশনের সময়, যে যারা কি করতো, যারা ডেমোগ্রাফি চেঞ্জ করতো। ধরুন একটা জায়গায় 70% একটা ধর্মের মানুষ বাস করে, 30% অন্য ধর্মের মানুষ বাস করে। আপনি এরকম গুন্ডাদের হায়ার করে আনলেন, তারা কিছু খুন জখম করলো, বাকিরা পালিয়ে গেল, পুরো 100% হয়ে গেল। এইরকম জিনিস কিন্তু পার্টিশনে আকসার হতো, এটা কিন্তু রিয়েল, এবং সেটা সিনেমাতে দেখানো হয়েছে। এই যে খুব ইঞ্জিনিয়ার্ড ওয়েতে, খুব ক্যালকুলেটেড ওয়েতে দাঙ্গা বাঁধিয়ে মানুষকে খুন করে, জখম করে, ভয়ে দেখিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ, কবিরের মতো ক্যারেক্টার কিন্তু ছিল। এবং এই ক্যারেক্টারটা যেভাবে আসে, মানে দুর্দান্ত। মানে কবিরের ক্যারেক্টারটা মানে জেনুইনলি, মানে ইউ উইল ফিল ডিসগাস্টেড ওয়াচিং হিম। এবং অ্যাজ আ ভিলেন আপনি যদি সেই রকম, বিশেষ করে যিশু সেনগুপ্তের মতো একজন অভিনেতা, যে মানে যাকে ইন্টারভিউতে বা আপনারা যদি দেখেন, ইজ আ ভেরি সুইট গাই, এই রকম ক্যারেক্টার আপনার দেখে বমি পাচ্ছে, লোকটা এত জঘন্য,
দুর্দান্ত ক্যারেক্টার, অসম্ভব ভালো, এবং এই কারণেই কিন্তু সিনেমাটা এতটা হিট করে। পারফরমেন্স প্রত্যেকের ভালো, ঋতুপর্ণা সেনগুপ্ত, পার্ণ মিত্র, প্রিয়াঙ্কা সরকার, জয়া আহসান, রুদ্রনীল ঘোষ, এদিকে শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, প্রত্যেকের পারফরমেন্স ভালো। বাট এই যে কবির ক্যারেক্টারটা পার্টিশনের প্রত্যেকটা খারাপ, প্রত্যেকটা জঘন্য দিকগুলোকে যেভাবে ফিজিক্যালি এমবডি করছে, মারাত্মকভাবে হার্ড হিটিং একটা সিনেমা। তো খুবই ভালো লাগলো, আমি আগের দিন দেখলাম, এবং যেটা বললাম যে যেহেতু আমার বয়সটা একটু বেড়েছে, নাও আই হ্যাভ দ্য বেনিফিট অফ দ্য হাইন্ড সাইড, আমি 5টা জিনিস জানি। এই সিনেমাটা অ্যাকচুয়ালি অন দ্য হাইন্ড সাইড লুকস ইভেন বেটার, যে এত সেন্সিটিভ একটা বিষয় নিয়ে এত ওয়েল মানে ডিল করা, এবং সেই সময় কিন্তু সেন্সরশিপ অনেক রেস্ট্রিক্টেড ছিল। আমরা আসার পর দেখেছি যে এখন সেন্সরশিপ ভায়োলেন্সের ক্ষেত্রে, সেক্সুয়ালিটির ক্ষেত্রে অনেক লুজ হয়ে গেছে, সেই সময় কিন্তু ছিল না। এই সিনেমাটা আপনাকে একটা হরিফিক এক্সপিরিয়েন্স দেবে ওই সময়, যে পার্টিশনের ভায়োলেন্সের কথা যেটা আমি বারবার করে বলছি, উইদাউট শোয়িং মাচ। আপনাকে 5% দেখাচ্ছে, 95% কিন্তু কল্পনার জন্য ছেড়ে দিচ্ছে। সো এই যে লেস ইজ মোর অ্যাপ্রোচটা, দুর্দান্ত সিনেমা, এবং আমি বলবো যে সৃজিত দাস বেস্ট 3টে সিনেমার একটা। খুব ভালো লাগলো, আগের দিন হঠাৎ করেই দেখলাম, ভাবলাম আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি। আপনাদের রাজকাহিনী সিনেমাটা কেমন লাগে জানাবেন। সৃজিত মুখার্জির অন্যান্য সিনেমার তুলনায় আপনার রাজকাহিনীকে কোথায় র্যাঙ্ক করবেন, যেহেতু পুরোনো সিনেমা, আপনাদের এই সিনেমার সাথে কোনো স্মৃতি জড়িয়ে আছে কিনা সেটা জানাবেন, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকুন। ধন্যবাদ।